আছে, আজকে ক্লাসটা শুরু করি। আপনাদের লাস্ট ক্লাসে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াচ্ছিলাম। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দুইটা ল এর মধ্যে যে শেষ লটা ছিল সেটা পড়িয়েছিলাম, যেটা ছিল হচ্ছে স্টিফেন বোলটজম্যানস ল। সেখানে আমরা মূলত ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে কোনো একটা ব্ল্যাক বডিকে যদি টি টেম্পারেচার উত্তপ্ত করা হয়, তাহলে সে যে এনার্জি রেডিয়েট করবে সেই রেডিয়েট এনার্জির ভ্যালু ইজ ইকুয়াল টু ছিল সিগমা টি টু দি পাওয়ার 4, অর্থাৎ তার টেম্পারেচারের 4th পাওয়ার হিসেবে ছিল। আর সিগমাটা ছিল হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলেছিলাম স্টিফেন কনস্ট্যান্ট। পরবর্তীতে আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করেছিলাম এবং তার সাথে স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালুটাও আমরা বের করেছিলাম। তো এর মধ্যে দিয়ে আমাদের মডার্ন ফিজিক্সের যে পার্টটা ছিল সেই পার্টটা শেষ হয়েছে। আমরা এখন আমাদের সিলেবাসের শেষ যে পার্টটা আছে সেটা শুরু করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি যে পার্টটা আছে এটা কিছু অংশ আপনাদের জানা আছে, কিছু মানে আগে জানা নেই। তো প্রথমে যেটা শুরু করবো সেটা মোটামুটি হয়তো অনেকের জানা আছে। আপনারা কি কেপলারস ল এর নাম শুনেছেন? কেপলারের সূত্র না স্যার, ওই অধ্যায়টা বাদ দিছিল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, আজকে তাহলে আজকে কেপলারস ল থেকে শুরু করব আর কি। আপনাদের অ্যাস্ট্রোনমির ফার্স্টে কেপলারস ল দিয়ে শুরু করব। তো প্রথমে কেপলারস ল দিয়ে শুরু করছি। আচ্ছা, কেপলারস ল। কেপলারের মোট 3টা ল আছে, সেই লগুলো প্রথমে লিখছি, তারপরে ব্যাখ্যা করছি কি বলা হচ্ছে। ফার্স্ট ল, প্রথম লটা হচ্ছে দ্য ল অফ ইলিপ্টিক্যাল অরবিটস। স্যার ফার্স্টের ল থেকে যে উইথ সান অ্যান্ড অ্যাট ওয়ান অফ ইটস ফোসি।
কি লিখেছি একটু পড়ি। ফার্স্ট ল, the law of elliptical orbits. Each planet moves in an elliptical orbit with Sun at one of its foci. Full stop. 2 number law, the law of area. The radius vector of the planet relative to the Sun sweeps out equal area in equal time. Third law, the law of time period. The square of the period of revolution of the planet around the Sun is proportional to the cube of its mean distance from the Sun. First law, the law of elliptical orbits. Each planet moves in an elliptical orbit with Sun at one of its foci. Number 2, the law of area. The radius vector of the planet relative to the Sun sweeps out equal area in equal time. Number 3, the law of time period. The square of the period of oscillation, period of revolution of the planet around the Sun is proportional to the cube of its mean distance from the Sun. সাদমান সাকিব অর্ণব, আপনি কি শুনতে পাচ্ছেন? সাদমান সাকিব অর্ণব যিনি জয়েন করেন এইমাত্র। জি স্যার। আচ্ছা, আপনি আপনার ইউএপি যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে জয়েন করেন, পার্সোনাল ইমেইল দিয়ে না। স্যার ক্লাসরুমে ঢুকতে পারছিলাম না, এজন্য পার্সোনাল মেইল দিয়ে ঢুকতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা পড়ছিলাম, সবার কি লেখাটা বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে? তাহলে ব্যাখ্যা করি প্রথম লটা, দ্য ল অফ ইলিপ্টিক্যাল অরবিটস। আচ্ছা, ইলিপস মানে কি জানা আছে? উপবৃত্ত। উপবৃত্ত, ভেরি গুড। ওভাল শেপ, ডিম্বাকৃতি আর কি, উপবৃত্তের মতো। ইলিপ্টিক্যাল অরবিটস মানে কি? উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে ফার্স্ট লটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথের সূত্র। কি বলা হচ্ছে? ইচ প্ল্যানেট, প্রত্যেকটা গ্রহ, মুভস, চলাচল করে, ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট, একটা উপবৃত্তাকার কক্ষপথে, উইথ সান অ্যাট ওয়ান অফ ইটস ফোসি। তার সাথে কে থাকে? থাকে সানটা কোথায় থাকে? সেই উপবৃত্তের একটা ফোকাসে। উপবৃত্ত দেখতে কিরকম? এই যে এরকম ফরমেশন ছিল, তাই না? জি স্যার। এবং উপবৃত্তের এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এবং দুইটা কি থাকে? ফোকাস থাকে না? উপবৃত্তের কয়টা ফোকাস থাকে? দুইটা ফোকাস থাকে।
আচ্ছা, ভেরি গুড। উপবৃত্তে দুইটা ফোকাস থাকে। এই এই উপবৃত্তাকে এরকম পথে হচ্ছে আমাদের প্ল্যানেট বা গ্রহ এরকম রিভলভ করতে থাকে উইথ দ্য সান অ্যাট ওয়ান অফ ইটস ফোসি। অর্থাৎ এই জায়গায় হয় সূর্যটাকে এখানে রেখে সে এরকম উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, অথবা সূর্যটাকে এখানে রেখে সে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। অর্থাৎ সানকে বা সূর্যকে সে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, সেটা যে কোনো একটাতে রাখবে সে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা, লটা। সেকেন্ড লটা কি বলা হচ্ছে? দ্য রেডিয়াস ভেক্টর অফ দ্য প্ল্যানেট, একটা গ্রহের মানে একটা নির্দিষ্ট গ্রহের যে রেডিয়াস ভেক্টর রিলেটিভ টু দ্য সান, তার সাপেক্ষে রেডিয়াস ভেক্টর, সূর্যের সাপেক্ষে যে রেডিয়াস ভেক্টর, সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, সে দখল করে বা নিয়ে নেয়, কতটুকু এরিয়া নিয়ে নেয়? সমান সময় সমান পরিমাণ এলাকা সে নিয়ে নেয়। এখন কথা হচ্ছে রেডিয়াস ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে? রেডিয়াস ভেক্টর বলতে বোঝানো হচ্ছে আমাদের সেই গ্রহটার পজিশন এবং যে সান সূর্য তাদের সংযোজক সরলরেখা। যেমন ধরা যাক গ্রহটা এখানে আছে, এখন এই যে এটার সাথে যদি সূর্যের সাথে যদি আমি গ্রহটাকে অ্যাটাচ করি, এটা হবে কি তার রেডিয়াস ভেক্টর। এখন খেয়াল করেন তো, গ্রহটা যদি এখানে চলে আসে, রেডিয়াস ভেক্টর কি একই সমান থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে। ধরা যাক এইখানে আসলো গ্রহটা, এই জায়গাটা আসলো, এবং এখানে আসতে তার সময় লাগলো ধরা যাক 1 ঘন্টা। তাহলে সে কতটুকু জায়গা সুইপ করলো? এই এতটুকু এরিয়া সে সুইপ করলো, এতটুকু জায়গা সে দখল করলো, সুইপ করলো। এই কত ঘন্টায়? 1 ঘন্টায়। এই লটাতে বলা হচ্ছে 1 ঘন্টায় এই রেডিয়াস ভেক্টরটা যদি এতটুকু এরিয়া সুইপ করে, সে প্রত্যেক ঘন্টায় ঠিক এই এরিয়ার সমানই এরিয়া সুইপ করবে। অর্থাৎ পরবর্তীতে ধরা যাক গ্রহটা এখানে আছে, এখানে থেকে এখানে যেতে তার যতটুকু এরিয়া সে সুইপ করছে 1 ঘন্টায় যা লাগছে, এখান থেকে এখানে যেতে তার কত ঘন্টা লাগছে? 1 ঘন্টা লাগছে। তাহলে এইখান থেকে এখানে যেতে 1 ঘন্টায় রেডিয়াস ভেক্টরটা যতটুকু জায়গা দখল করে, এইখান থেকে এখানে 1 ঘন্টায় যেতেও রেডিয়াস এরিয়াটা একই পরিমাণ এলাকা দখল করবে বা একই পরিমাণ ক্ষেত্রফল সে সুইপ আউট করবে। অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল আর এই অংশটুকুর ক্ষেত্রফল সবসময় কি হবে? সেম হবে, সমান হবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে রেডিয়াস ভেক্টর একই সময় একই পরিমাণ এরিয়া সুইপ আউট করবে। অর্থাৎ এখানে যতটুকু এরিয়া হবে এখানে ততটুকু। আমি যদি এই জায়গাও গ্রহটার আর এখানে পজিশনটা নেই, এই দুটোর সংযোজক সরলরেখা যদি নেই, সেটাও 1 ঘন্টায় একই পরিমাণ এরিয়া সুইপ আউট করবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। আর থার্ড লতে বলা হচ্ছে দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ দ্য প্ল্যানেট। তার মানে কি? অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে আমাদের এই যে গ্রহটা যে ঘুরছে, পিরিয়ড অফ রেভলিউশন মানে কি? পর্যায়কাল। অর্থাৎ একবার পুরোটা ঘুরতে যে সময়টা লাগে এটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে বলা হচ্ছে কি দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ রেভলিউশন, তার মানে কি? পর্যায়কালের বর্গ। একটা গ্রহের পর্যায়কালের বর্গ, অর্থাৎ গ্রহটা যখন আমাদের সূর্যের চারিদিকে ঘুরতে থাকে তখন তার পর্যায়কালের বর্গ। এখন সূর্যটা ঘুরতে মানে গ্রহটার পর্যায়কাল যদি টি হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে? টি স্কোয়ার। গ্রহটার পর্যায়কাল যদি টি হয় তাহলে এখানে কি বলা হচ্ছে? টি স্কোয়ার। আচ্ছা, কি বলা হচ্ছে? ইজ প্রপোর্শনাল, সমানুপাতিক হয়। অর্থাৎ গ্রহ যে সূর্যের চারিদিকে ঘুরে তার পর্যায়কালটা সমানুপাতিক হয়, কার সমানুপাতিক হয়? টু দ্য কিউব অফ ইটস মিন ডিস্টেন্স ফ্রম দ্য সান। অর্থাৎ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনকের সমান। ঘন মানে কিউব, কিউব মানে হচ্ছে পাওয়ার কত হবে? 3। ঠিক আছে, বলা হচ্ছে তার গড় দূরত্ব। এখন একটা ব্যাপার বলি, গড় দূরত্ব বলতে আমরা কি বুঝবো? গড় দূরত্ব মানে কি? এভারেজ ডিসটেন্স। এখানে দূরত্বটা বেশি, এখানে দূরত্বটা কি? কম। তাহলে এই দুইটার এভারেজ দূরত্ব কি মাঝামাঝি পর্যায়ে হবে না? তার মানে এভারেজ ভাগ করে দিব। হ্যাঁ, তার মানে এভারেজ ডিসটেন্স বলতে আমরা আসলে বুঝি, আমরা যদি ইলিপ্টিক্যাল পাথটাকে সার্কুলার পাথে পরিণত করি, গ্রহটার ইলিপ্টিক্যাল পাথটাকে আমি ইলিপ্টিক্যালকে ধরে একটু লম্বা করলে এটা আস্তে আস্তে সার্কেল হয়ে যাবে না? এটা কি হয়ে যাবে? আমি দুই পাশে করে এরকম সার্কেল হয়ে যাবে। সেই সার্কেলের যে রেডিয়াসটা হবে, ব্যাসার্ধটা হবে, সেটাই আসলে কি হয়ে যাবে? মিন ডিসটেন্স বা গড় দূরত্ব। কথা বোঝা যাচ্ছে?
এটাকে যদি আমি একটু টানি, উপরের দিকে টানি, এটা আস্তে আস্তে এই দুই পাশ থেকে কমতে থাকবে এবং এই পাতটা আস্তে আস্তে এরকম কিসে পরিণত হবে, সার্কেলে পরিণত হবে। সেই সার্কেলটার রেডিয়াসই হবে হচ্ছে সূর্য থেকে গ্রহটার গড় দূরত্ব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এই গড় দূরত্বকে আমরা প্রকাশ যদি করি a দিয়ে, তাহলে আমাদের বলা হচ্ছে t স্কয়ার will be proportional to a কিউব। গড় দূরত্বের ঘনকের সমান হবে, মানে পাওয়ার 3 হবে, টু দ্য পাওয়ার 3 a কিউব, মানে a কিউব হবে, t স্কয়ার is proportional to a কিউব হবে। এইটা হচ্ছে আমাদের থার্ড ল, which is the law of time period। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কেপলারসের তিনটা ল। এখন এই ল থেকে আমরা একটা আরেকটা ল ডিরাইভ করব। তার জন্য আমাদের এই লটা লাগবে, এটা আমি একটু লিখে রাখি একপাশে। আমাদের লটা কি হচ্ছে, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, যেখানে এটা হচ্ছে আমাদের সূর্য থেকে আমাদের গ্রহটার গড় দূরত্ব, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাথটাকে যদি আমরা সার্কুলার পাথে পরিণত করি, তখন তার যে রেডিয়াস বা ব্যাসার্ধটা হবে সেটাই হবে হচ্ছে তার গড় দূরত্ব। Derivation of Newton's law of gravitation from Kepler's law। আমরা কেপলারের ল থেকে নিউটনের গ্র্যাভিটেশনের যে লটা আছে, অর্থাৎ মহাকর্ষের যে সূত্রটা আছে সূত্রটা ডিরাইভ করব। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্রটা কি কারো জানা আছে? কি বলা হয়েছিল সেখানে? স্যার মনে নেই স্যার। কারোরই মনে নেই? আচ্ছা, ইকুয়েশনটা কি মনে আছে, মহাকর্ষ বলের যে ইকুয়েশনটা? F equal to m1 g m1 m2 divided by d square বা r স্কয়ার, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য। অর্থাৎ আমাদের ইয়াটা ছিল হচ্ছে, ভেরি গুড, আমাদের এটা ছিল হচ্ছে f is equal to g m1 m2 by r স্কয়ার, যেখানে m1 আর m2 এর মধ্যে ডিসটেন্সটা ছিল হচ্ছে r। এইটাই ছিল আমাদের নিউটনের ল অফ গ্র্যাভিটেশন, যেটা আমরা এখন এই ইকুয়েশন আমরা এখন ডিরাইভ করব ইউজিং কেপলারস ল। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের নিউটনসের ল অফ গ্র্যাভিটেশন, যেটার ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে f is equal to g m1 m2 by r স্কয়ার, যেখানে জিটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক যেটা বলা হয়। আচ্ছা, এবার আমরা ধরা যাক একটা গ্রহকে আমরা কনসিডার করছি, যে গ্রহটা আমাদের সূর্যের চারিদিকে ঘুরছে। এখন এই যে ঘুরছে, আমি ধরে নিচ্ছি যে গ্রহটা আমাদের সার্কুলার অরবিটে ঘুরছে। সার্কুলার অরবিট মানে কি, বৃত্তাকার পথে আমাদের সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, এবং ধরা যাক আমাদের গ্রহটা যে মানে সূর্যের চারিদিকে ঘুরছে, ঘোরার সময় তার ভেলোসিটি হচ্ছে v এবং গ্রহটার ম্যাস হচ্ছে m। অর্থাৎ এই যে আমাদের সূর্যের চারিদিকে, এটা ধরা যাক সূর্যের চারিদিকে গ্রহটা এরকম একটা সার্কুলার পথে ঘুরছে, তার রেডিয়াস হচ্ছে r, তার ভর হচ্ছে m, এবং যে কোনো মুহূর্তে তার ভেলোসিটি হচ্ছে v। ঠিক আছে, এরকম একটা সিনারিও আমরা এখন কনসিডার করছি। আচ্ছা, এখন আমি যখন আপনাদের ইয়া পড়িয়েছিলাম, হাইড্রোজেন অ্যাটম পড়িয়েছিলাম, ডি ব্রগলি ওয়েভের পর হাইড্রোজেন অ্যাটম যে পড়িয়েছিলাম, হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় একটা জিনিস দেখেছিলাম যে আমাদের নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে ঘুরে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে সে রোটেট করে। তো এই যে কক্ষপথে সে কেন থাকে, তার কারণ হচ্ছে তার এই যে ঘুরছে, যখন একটা জিনিস যখন ঘুরে তখন তার উপর দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, আর একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এই দুইটা বল যখন, এই সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুইটা যখন
সমান হয় তখনই সেই জিনিসটা রোটেট করতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সূর্যের চারিদিকে গ্রহটা যে ঘুরছে, তার মানে অবশ্যই তার একটা কেন্দ্র বিমুখী বল আছে এবং এট দ্য সেম টাইম তার একটা কেন্দ্রমুখী বল আছে। ঘূর্ণনের কারণে তার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করছে, আর সূর্যের সাথে তার যে আকর্ষণ বল আছে সেটা কেন্দ্রমুখী বলটা দিচ্ছে। আচ্ছা, তার মানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলটা সমান দেখেই এই গ্রহটা এখানে চারিদিকে সুন্দরভাবে ঘুরছে। এখন কথা হচ্ছে এই কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের একটা ইকুয়েশন আছে, এফ ইজ ইকুয়াল টু কি ছিল, অর্থাৎ সেন্টিমিটার ফোর্স যদি আমরা লিখি, ফোর্স এফ এর ভ্যালু কত, বা সেন্ট্রিফিউগাল যদি বলি এফ এর ভ্যালু কত, ইকুয়েশনটা কি ছিল? ভুলে গেছি স্যার। এটা খুবই কমন, এমভি স্কয়ার বাই আর। ও আচ্ছা, এটা কি ছিল? এমভি স্কয়ার বাই আর। এফ ইজ ইকুয়াল টু কি ছিল? এমভি স্কয়ার বাই আর। এটা ছিল হচ্ছে আমাদের সেন্টিমিটার ফোর্সের ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা তো ধরে নিচ্ছি যে আমাদের এই যে গ্রহটাতে যে চারিদিকে ঘুরছে, আমি ধরে নিচ্ছি তার পর্যায়কাল বা মানে একবার ঘোরার সময় হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমরা কি দেখতে পারি? আমরা কিছু জিনিস জানি, যে জিনিসগুলো জানি, উই নো, আমরা জানি v is equal to ওমেগা r, এটা জানা আছে না? যেখানে ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, কাল্পনিক বেগ, আর তার সাথে আরেকটা জিনিস জানি আমরা, সেটা হচ্ছে t is equal to ওমেগা is equal to 2 পাই বাই t, এটাও জানা আছে। ওমেগার সাথে আমাদের টাইম পিরিয়ডের রিলেশনটা হচ্ছে ওমেগা is equal to 2 পাই বাই t, পর্যায়কালের সাথে সম্পর্ক। এখন এখানে যদি আমি v এর জায়গায় ওমেগার মানটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে? v is equal to কি হবে? ওমেগা পাই r বাই t, অর্থাৎ এই যে v is equal ওমেগা r আছে, সেখানে আমি ওমেগার মানটা বসিয়ে দিলাম। ওমেগার মান কত? 2 পাই বাই t, 2 পাই বাই টা বসিয়ে দিলাম, তাহলে v is equal to 2 পাই r বাই t। এখন এই ভ্যালুটা আমি f এর ইকুয়েশনে বসিয়ে দিই, এটা তো v এর ভ্যালু, v এর ভ্যালুটা আমি f এর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায় দেখি। আমাদের ইকুয়েশনটা ছিল f is equal to mv square by r, which means f is equal to m by r। v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে 2 পাই r by t whole square। তাহলে কি দাঁড়াচ্ছে? f is equal to m by r into 4 pi square r square by t square। ঠিক আছে, এখন এইখানে একটা r স্কয়ার আছে, এখানে একটা r আছে, তার মানে একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? f is equal to 4 pi square m r by t square। ঠিক আছে, 4 pi square m r by t square, এটা আমরা কার ভ্যালু পেলাম? f এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন কেপলারের থার্ড ল থেকে আমরা কি জানি? যেখানে লিখে রেখেছি, কেপলারের থার্ড ল থেকে আমরা জানি, ফ্রম থার্ড ল আমরা কি জানি? আমরা জানি টি হচ্ছে স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব। a কিউবের জায়গায় এখন আমরা কি লিখবো? r কিউব, কারণ এটাও তো এই সার্কুলার পাথেরই মিন ডিসটেন্স ছিল। সো এর জায়গায় আমরা এখন লিখছি হচ্ছে r কিউব, কারণ আগে এটা a লিখেছিলাম, এখন r দিচ্ছি। সো t স্কয়ার ইজ প্রপোর্শনাল টু r কিউব। সো এখানে যদি আমি এখানে ইকুয়াল টু সাইন দেই, তাহলে আমার কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে কি? কনস্ট্যান্ট t স্কয়ার ইজ কনস্ট্যান্ট r কিউব। এটা t স্কয়ার ইকুয়াল টু k r কিউব, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এই যে t স্কয়ারের যে ভ্যালুটা, সেটা আমি আমার এই ইকুয়েশনটা ফোর্সের ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল f is equal to 4 pi square mr by t square। এখন f is equal to 4 pi square mr, t square এর ভ্যালু আমরা পেয়েছি kr কিউব, kr কিউব। তাহলে দাঁড়াচ্ছে f is equal to 4 pi square m by kr square। ঠিক আছে, একটা আর একটা আমাদের কাটাকাটি চলে গেল। এখন এটাকে একটু অন্যভাবে লিখি, f is equal to 4 pi by k m by r square। এটা লেখা যায় না? 4 pi by k m by r square। আচ্ছা, এখন খেয়াল করেন,
m বাই আর স্কয়ার 4 পাই বাই কে যে অংশটা আছে এটা কনস্ট্যান্ট অংশ না, এটা তো ধ্রুবক। এখন আমি যদি এই যে খেয়াল করেন এখানে f ইকুয়াল টু m বাই আর স্কয়ার, m বাই আর স্কয়ার আছে না, এবং আমরা এটা কার জন্য কনসিডার করছি, আমরা কনসিডার করছি সূর্য এবং একটা গ্রহের মধ্যে। সূর্য এবং গ্রহের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেই আকর্ষণ বলের ভ্যালুটা কত, f ইকুয়াল টু 4 পাই বাই কে m আর স্কয়ার। আবার আমাদের গ্র্যাভিটি ইয়াটা কি ছিল, আমরা ল অফ গ্র্যাভিটেশন কি ছিল, f ইকুয়াল টু g m1 m2 বাই r স্কয়ার। এই দুইটাকে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলেই কিন্তু আমরা বুঝতে ফেলতে পারছি যে আমাদের ভ্যালুটা কি হবে। বলেন তো তাহলে এই দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে 4 পাই বাই কে এটার ভ্যালু কার সমান হওয়া উচিত? জি এর সমান। জি বুঝতে পারিনি, আরেকবার। কনস্ট্যান্ট যে জি জি আছে ওটার সমান। জি এম এর সমান, ভেরি গুড। একটা জি একটা এম, অর্থাৎ সেই এমটা কার হবে, সানের হবে নাকি প্ল্যানেটের হবে? গ্রহের হবে। সানের সানের হবে, হ্যাঁ। এই এমটা হচ্ছে আমাদের গ্রহের, কারণ আমরা এই যে আর আর এর সাপেক্ষে বের করেছি, এটা গ্রহেরটা বের করেছি। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালু হবে 4 পাই বাই কে, এই কনস্ট্যান্টের ভ্যালু হবে জি এম, যেখানে জিটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর এমটা হচ্ছে আমাদের সান, ম্যাস অফ সান। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এফ ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে জি এম এম বাই আর স্কয়ার। এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার, অর্থাৎ আমাদের নিউটন ল অফ গ্র্যাভিটেশন যেটা, সেটা আসলে আমরা এখান থেকেই সুন্দরভাবে মানে নিয়ে আসতে পারি, দেখাতে পারি যে আসলে কেপলারস লটা ঠিক আছে, কারণ সেটা আসলে গ্র্যাভিটেশন ল, কেপলারস অনুযায়ী যে ফোর্সটা পাওয়ার কথা সেটার সাথে গ্র্যাভিটেশন লকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের ল অফ গ্র্যাভিটেশন ফ্রম কেপলারস ল। এখন একটা জিনিস করবো যেটা মনে হয় আপনাদের জানা আছে, সেটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটির নাম শুনেছেন? বাংলায় কি বলে এটাকে? তাৎক্ষণিক বেগ। না, স্কেপ মানে কি? স্কেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের নামটা কি শুনেছেন আপনারা? বেগ। হ্যাঁ, স্যার মুক্তিবেগ কাকে বলে কারো মনে আছে? স্যার ওই যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু ডেফিনেশনটা লিখি, ডেফিনেশনটা লিখে পরে ব্যাখ্যা করছি। Sir, projected S2 cap enable. এনাবেল।
আচ্ছা, কি রেখেছি একটু পড়ি। দ্য মিনিমাম velocity with which an object must be projected as to enable it just to overcome the gravitational attraction and does not come back to Earth is called escape velocity. ফার্স্ট ব্র্যাকেটে ভি সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল এ, অর্থাৎ ভি এর নিচে ছোট করে ক্যাপিটাল ই লেখা। এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি কিভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, আরেকবার পড়ছি। দ্য মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ an object must be projected as to enable it just to overcome the gravitational attraction and does not come back to Earth is called escape velocity. লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? দ্য মিনিমাম ভেলোসিটি, সর্বনিম্ন যে বেগ, সর্বনিম্ন বেগের কথা বলা হচ্ছে। উইথ হুইচ অ্যান অবজেক্ট মাস্ট বি প্রজেক্টেড, যেই বেগে একটা বস্তুকে অবশ্যই নিক্ষেপ করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন যে বেগে একটা বস্তুকে অবশ্যই নিক্ষেপ করতে হবে, as to যেন as to enable it, যেন এটা সমর্থ হয়। কি করতে সমর্থ হয়? just to overcome the gravitational attraction, সেটা সমর্থ হয়, যেন সেটা সমর্থ হয় অভিকর্ষণ attraction বা অভিকর্ষর যে আকর্ষণ বলটা আছে সেটাকে কেবল অতিক্রম করতে। জাস্ট মানে কি, কেবল জাস্ট এটা অতিক্রম করতে এটাকে সমর্থ করে। and এবং does not come back to earth, এবং পৃথিবীতে ফিরে আসে না, is called বলা হয় escape velocity, মুক্তি বেগ। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? সর্বনিম্ন যে বেগে একটা বস্তুকে অবশ্যই নিক্ষেপ করতে হয় যেন সেটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বা মহাকর্ষ বলকে অতিক্রম করতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না, তাকেই বলা হচ্ছে আমাদের escape velocity বা মুক্তি বেগ। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা escape velocity সব বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা escape velocity-র জন্য একটা এক্সপ্রেশন বের করব। এক্সপ্রেশন ফর escape velocity। আচ্ছা, ধরা যাক আমাদের এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর উপর এটা একটা বস্তু। ঠিক আছে, পৃথিবী থেকে এই আচ্ছা, এখন এই পৃথিবী এবং বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলটা আমাদের মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের সেই একই ইকুয়েশন। ইকুয়েশনটা কি হবে? F is equal to G mm/r²। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্যাপিটাল এমটা দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? সূর্যের, এখানে সূর্য নেই, পৃথিবী, পৃথিবীর ভর। আর স্মল এমটা দ্বারা কাকে বোঝাচ্ছি? বস্তুর ভর, ওই বস্তুটার ভর। আচ্ছা, আরটা কি? যে দূরত্ব এদের ভিতরে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। হ্যাঁ, পৃথিবীর সেন্টার থেকে। পৃথিবীর এক্স্যাক্টলি, বস্তুটার দূরত্ব এই পৃথিবীর সেন্টার থেকে যে দূরত্ব, সেটাকে ধরা যাক বস্তুটা একটু উপরে আছে, এইরকম পর্যায়ে আছে, এই দূরত্বটাকে আমরা বলছি হচ্ছে আর। পৃথিবীর সেন্টার থেকে
আমাদের বস্তুটার দূরত্ব হচ্ছে r। ব্যাসার্ধ না স্যার? আমি ধরলাম ব্যাসার্ধ না, ব্যাসার্ধ থেকে একটু উপরে আছে। ও আচ্ছা আচ্ছা। আমি আপাতত ধরে নিচ্ছি ব্যাসার্ধ থেকে একটু কিছুটা উপরে আছে। এখন এই বস্তুটাকে যদি আমি আরো উপরে তুলতে চাই, সেটা কি একা একা কখনো উপরে যাবে? না। একা একা যাবে না, কারণ তাকে কে টানছে? কেন্দ্রের দিকে পৃথিবী টানছে। তার মানে এটাকে উপরে উঠাতে গেলে আমার কিছু কাজ সম্পন্ন করতে হবে না? কোন বলের বিরুদ্ধে কাজ সম্পন্ন করতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদের একটা কাজ সম্পন্ন করতে হবে। আচ্ছা, তাহলে সেই কাজটা আমরা বের করব। এখন কথা হচ্ছে কাজের ইকুয়েশনটা কি? W ইজ ইকুয়াল টু কি? FDS। Fs। W ইজ ইকুয়াল টু কি? Fs। আচ্ছা, আমি ধরছি আমি খুব সামান্য পরিমাণ উপরে উঠাবো, যে দূরত্বটা হচ্ছে dr, খুব সামান্য পরিমাণ উপরে উঠাবো। তাহলে এইখান থেকে এটুকু পর্যন্ত উপরে উঠাতে আমার কিছু কাজ সম্পন্ন হবে। আমি ধরে নিচ্ছি সেই কাজটার পরিমাণ হচ্ছে dw। তাহলে আমরা dw ইকুয়েশনে কি লিখতে পারি? dw ইকুয়াল টু f dr। এটা লেখা যায় না? dw is equal to f dr, এটা লেখা যাবে না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে খেয়াল করেন, আমরা f এর মানটা তাহলে বসিয়ে দিই। তাহলে ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে? dw is equal to f এর ভ্যালু কত? g m by r square dr। এখন যদি আমি এই ছোট কাজ থেকে টোটাল কাজটা পেতে চাই, তাহলে আমার কোন ম্যাথমেটিক্যাল ফর্মেশন ব্যবহার করতে হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ভেরি গুড। তাহলে আমরা টোটাল কাজ পাওয়ার জন্য এটাকে কি করব? ইন্টিগ্রেশন করব। dw is equal to g m by r square dr ইন্টিগ্রেশন। এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, আমরা এখন ইন্টিগ্রেশনের লিমিট দিব। প্রথম কথা, বস্তুটাকে আমরা কোথা থেকে নিক্ষেপ করতে চাই? কেন্দ্র থেকে। পৃথিবীর কেন্দ্র থেকে? পৃষ্ঠ থেকে। না সরি, পৃষ্ঠ থেকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করতে চাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে। ধরা যাক এখান থেকে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ r, তাই না? পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ r। আচ্ছা, এখন এই বস্তুটাকে আমরা তাহলে কোথায় পাঠাতে চাই এই r দূরত্ব থেকে? অসীমে। অসীমে। ভেরি গুড। কারণ আমরা যখন বস্তুটাকে ছুঁড়ে মারবো, তখন সেটা কি আর পৃথিবীতে ফিরে আসবে? না স্যার। তাহলে সেটা কত দূর যাবে? যেতেই তো থাকবে, সেটা তো আর ফিরে আসছে না। তার মানে যেতে যেতে সেটা কত দূর চলে যাবে? ইনফিনিটি পর্যন্ত স্যার। ইনফিনিটি বা অসীমে চলে যাবে। আর একটা ব্যাপার তো আপনারা জানেন, মহাকাশে কোন একটা জিনিসকে যদি আমি ছুঁড়ে মারি, একটা গতি দেই, সেই গতিটা কি কখনো থামবে? না স্যার। কখনোই থামবে না। কেন? ডিউ টু ইনার্শিয়া, জড়তার কারণে। আমরা জানি যে গতি জড়তা একটা আছে, আর একটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা কি? একটা বস্তু যদি গতিশীল থাকে সেটা সব সময় কি থাকবে? গতিশীল থাকবে। তাই মহাশূন্যে তো আর কোনো আলাদা কোনো ফোর্স নাই, আলাদা কোনো বল কাজ করছে না। ফলে এটাকে থামানোর জন্য কোনো বল দেওয়া যাবে না, বা এটাকে গতিশীল করার জন্য, এক্সেলারেট করার জন্য কোনো বল দেওয়া যাবে না। সেটা সুষম গতিতে অসীম পর্যন্ত কি হবে? চলতে থাকবে। তাহলে এবার আমাকে বলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কি হবে? আমরা কোথা থেকে পাঠাতে চাই? পৃষ্ঠ থেকে। তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কত হবে? আর হবে না? ক্যাপিটাল আর। হ্যাঁ, অর্থাৎ আর দূরত্ব থেকে এখান থেকে আমরা পাঠাতে চাই। কোথায় পাঠাতে চাই? ইনফিনিটিতে। অসীমে। তাহলে আপার লিমিটটা কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি। অর্থাৎ আর দূরত্ব থেকে, কেন্দ্র থেকে আর দূরত্ব মানে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে আমি অসীম দূরত্বে এই বস্তুটাকে পাঠাতে চাই। তাহলে সে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে সেটা আমরা বের করব। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করি। dw কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে w ইজ ইকুয়াল টু, আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, তাহলে m বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশনটা ভেতরে গেল, r ইনফিনিটি 1/r স্কয়ার। এখন বলো তো 1/r স্কয়ার ইন্টিগ্রেশনের ভ্যালু কত? আর টু দি পাওয়ার -3 নিচে না, হচ্ছে না। সরি স্যার, 1/r স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে? আচ্ছা, আমি একটু ইন্টিগ্রেশন ফর্মুলাটা লিখি। ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে r টু দি পাওয়ার n -1, r টু দি পাওয়ার -1 নিচে n+1। এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। r টু দি পাওয়ার n ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? r টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। এখানে আমাদের n এর ভ্যালু কত? -2।
-2। তাহলে এখানে যদি আমরা -2 বসাই, এটা চলে আসছে -2, এটাও চলে আসছে -2 + 1, তাহলে কি দাঁড়াচ্ছে r to the power -1 divided by -1/r, এটা লেখা যায় না? জি স্যার। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা যদি আমরা ক্যারি আউট করি, তাহলে w = g mm r থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে 1/-1/r হবে ইন্টিগ্রেশন ক্যারি আউট করলে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? w = g mm -1/r, লোয়ার লিমিট হচ্ছে r, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। তাহলে কি দাঁড়াচ্ছে? w = g mm, আমরা প্রথমে আপার লিমিটের ভ্যালু বসাবো। আপার লিমিটের ভ্যালু হচ্ছে -1/∞, আর এখানে যে মাইনাসটা আছে আর এখানে মাইনাসটা মিলে দুটো মিলে কি হয়ে যাবে? +1/r। তাহলে w = কি দাঁড়াচ্ছে? w = g mm ডিভাইডেড বাই r। এটা আমরা আমাদের যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের একটা ব্যাপার বলি, আমি যে কি করছি, বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে মারছি না? জি স্যার। এটা কি গতিশীল হবে নাকি হবে না? গতিশীল হবে। গতিশীল হবে। আর যে কোনো গতিশীল বস্তুর মধ্যে কোন ধরনের শক্তি থাকে? বিভব শক্তি। বিভব শক্তি মানে গতিশক্তি তো থাকে। যে কোনো একটা গতিশীল বস্তুর মধ্যে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে। হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত গতিশক্তিটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমাকে বলেন, আমরা বস্তুটাকে এইখান থেকে অসীমে পাঠাচ্ছি না? তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে এই কাজটাই বস্তুটার মধ্যে কি হিসেবে জমা থাকবে? গতিশক্তি হিসেবে। তাহলে আমি কি বলতে পারি এই কাজ আর ছুঁড়ে মারার যে গতিশক্তি, এই দুইটা পরস্পর কি হতে হবে? অবশ্যই সমান হতে হবে। হ্যাঁ, এখন যদি আমি ধরি আমি এটাকে VE, যেহেতু আমরা একদম ফিরেই আসবে না পৃথিবীতে, অসীম পর্যন্ত চলে যাবে, তার মানে অবশ্যই এটাই এসকেপ ভেলোসিটি হবে বা আমাদের মুক্তিবেগ হবে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি উইল বি half of m VE স্কয়ার, এটা হবে না? এবং আমাদের যেহেতু কাজ এবং এটা ইকুইভ্যালেন্ট, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি half of mv স্কয়ার কার সমান হবে? gmm/r এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এই দুটো ইকুয়েশন থেকে half of mv e স্কয়ার is equal to gmm/r। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার একটু কাজ করি আমরা, সেটা হচ্ছে আপনারা আরেকটা ইকুয়েশন জানেন। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাইও করে নিই। VE স্কয়ার is equal to gmm/r, নিচে কে যাবে? একটা m যাবে আর উপরে একটা 2 যাবে। তাহলে এই mটা আর এই mটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের কি রয়ে গেল? VE স্কয়ার is equal to 2gm/r স্কয়ার, সরি r স্কয়ার না, r 2gm/r, এটা আমাদের এখানে রয়ে গেল। আবার এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g এর একটা ইকুয়েশন আছে। g এর ইকুয়েশন কি? g is equal to gm/r স্কয়ার, এটা কি আপনারা জানেন? জি স্যার। আচ্ছা, এটা তো সবার জানা আছে, g is equal to gm/r স্কয়ার। তাহলে এখান থেকে আমি gm এর ভ্যালুটা কি লিখতে পারি? gr স্কয়ার লেখা যায়। তাহলে এই gm স্কয়ার r/2, হ্যাঁ, এইখানে আমি বসিয়ে দিতে পারি এই gm এর জায়গায়। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমরা এখন লিখতে পারি VE স্কয়ার is equal to 2gr স্কয়ার বাই r। তার মানে দাঁড়াচ্ছে VE স্কয়ার is equal to 2gr, which means VE is equal to √2gr। তাহলে আমরা আমাদের স্কেপ ভেলোসিটির জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশনটায় কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করেন তো। এইখানে কোথাও m আছে? না স্যার। তার মানে বস্তুর ভরের উপর স্কেপ ভেলোসিটি কিন্তু নির্ভর করছে না। তার মানে এই ডাস্টারটাকে আমার স্কেপ ভেলোসিটি, ডাস্টারটাকে
মুক্তিবেগ মানে মহাশূন্যে পাঠাতে যে পরিমাণ মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি লাগবে, একটা বিশাল সাইজের রকেটকে পাঠাতেও আমার বেগের পরিমাণ, মুক্তিবেগের পরিমাণ কি হবে? সেম হবে। সেম হবে। অর্থাৎ এইটাকে আমার স্কেপ ভেলোসিটি, এটার জন্য স্কেপ ভেলোসিটি এবং একটা বিশাল রকেটের জন্য স্কেপ ভেলোসিটি ভ্যালু সবসময় সেম হবে। তাহলে কার উপর ডিপেন্ড করছে? আমরা পৃথিবীর কোন জায়গা থেকে রকেটটাকে উৎক্ষেপণ করছি। কারণ খেয়াল করেন এটা কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে জি, আর এটা কার উপর? আর এর উপর। পৃথিবী তো সব জায়গায় কি পৃথিবীর আর এর মান একই? পৃথিবী কি পুরো সুষম গোলক নাকি কিছুটা কমলা লেবুর মতো? না স্যার, কিছুটা চ্যাপ্টা। কিছুটা চ্যাপ্টা। তার মানে এক এক পজিশনে যে গ্র্যাভিটেশনাল পুল আর রেডিয়াস এই দুইটার ভ্যালুটা একটু চেঞ্জ আলাদা হয়। হ্যাঁ, বিষুব কিন্তু- অঞ্চল একরকম হয়, মেরু অঞ্চল একরকম। হ্যাঁ, আমরা যে জায়গায় যাই না কেন সেই জায়গা থেকে আমাদের স্কেপ ভেলোসিটির পরিমাণ সবসময় সমান হবে। আমি ধরা যাক মেরু অঞ্চলে গেলাম, মেরু অঞ্চল থেকে এইটার জন্য স্কেপ ভেলোসিটি ভ্যালু যা হবে, একটা রকেটের জন্য স্কেপ ভেলোসিটি ভ্যালুটা একই রকম হবে। ঠিক আছে, এখান থেকে এইরকম একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা পাই। আচ্ছা, আপনাদের এক্সামের ব্যাপারে কি ডিসিশন হলো? স্যার আমাদের 5-6 তারিখের দিকে আগামী মাসের আছে একটা অটোক্যাডের আমাদের ফাইনাল হবে আর কি ওই দিন। তা আমরা ভাবছিলাম ওই দিনই ফিজিক্সটা দিয়ে দেবো সিটিটা। 5-6 number বার 4 পরে আমাকে একটু বারগুলো বলেন তো। স্যার 5-6 কিংবা 7 যে কোনো একদিন হবে আর কি স্যার। বারগুলো তো আপনাদের রেগুলার এক্সামটা কবে হচ্ছে? রেগুলার এক্সামটা স্যার বৃহস্পতিবার হচ্ছে। বৃহস্পতিবার কত তারিখ পরে? বৃহস্পতিবার 2 তারিখ। জি স্যার, বৃহস্পতিবার 2 2 তারিখ তারিখ পরে। আচ্ছা, তার মানে কি আপনারা সামার ভ্যাকেশন যেটা সেই সামার ভ্যাকেশনের মধ্যে দিতে যাচ্ছেন? জি স্যার, ওই দিন তো আমাদের ভার্সিটি যাওয়া লাগবেই স্যার, এই জন্য আর কি ওই দিন দিব। আপনি ফ্রি থাকলে ওই দিন দিয়ে দিবেন। না, আমি ফ্রি আছি, কিন্তু আমি অন্য স্যার একটা 5-6-7 রবি সোম মঙ্গল। না, যদি হয় আমি ফার্স্টের দিকে নিয়ে নিব, সেক্ষেত্রে আমি রবিবারে নিয়ে নিব আর কি, সহজ কথা। অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ সেক্ষেত্রে কারো যদি বাড়ি যেতে হয়, সে মানে যদি সামার ভ্যাকেশনে কোথাও যেতে চায় সেটা সে যেতে পারবে, সেটা আমার সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো আপত্তি নাই তো? না মানে স্যার, সবাই মিলে একসাথে কথা বলে ডিসিশনটা নিয়েছেন যে সামার ভ্যাকেশনের মধ্যেই আপনার পরীক্ষাটা দেবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, যদি সে ডিসিশন থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি স্যার অ্যাকচুয়ালি আমাদের অটোক্যাডের জন্য আসতেই হবে এই জন্য আর কি ওই দিন পরীক্ষাটা ফিজিক্সের কথা বলছে সবাই। আচ্ছা, তার মানে আপনারা সামার ভ্যাকেশনে বাড়ি যেতে পারছেন, এটা হচ্ছে আসল কথা। মানে যারা ঢাকা বাইরে যাবেন বা যেহেতু আছেন সে কারণে আপনারা পরীক্ষা দিয়ে ফেলতে পারছেন। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিতে পারবো। আচ্ছা, আমি একটা অ্যাটেন্ডেন্সটা কল করছি, খেয়াল করেন। আপনারা হচ্ছেন এস সেকশন।